বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে বাকবদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। এই তিনটি ঘটনা ঘটেছে ১৯৭৫ সাল, ১৯৯০ সাল এবং সর্বশেষ ২০২৪ সালে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৫ সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল। একদলীয় শাসন ব্যবস্থা, যেটি বাকশাল হিসেবে পরিচিত, তা প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। তৎকালীন 15ই আগস্টের আগে যেটা ছিল যে বাকশাল সরকার, সেই বাকশাল মধ্যে যদি একদলীয় যে শাসন, যে আওয়ামী লীগ সরকার নানাবিধ ব্যর্থতা সেগুলো আছে, দুর্নীতি এবং অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট ইত্যাদির ফলে আওয়ামী লীগ তখন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নেতিবাচক একটি শক্তি হিসেবে প্রতিভাত। এবং সেই জায়গায় যে একটা রাজনৈতিক শূন্যতা, সেই রাজনৈতিক শূন্যতা পূরণের মতো কোনো রাজনৈতিক দলকে কিন্তু সেই সময় আমরা দেখছিলাম না। হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্বও ছিল না। তখন ক্ষমতায় ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই একজন নেতা ছিলেন। তবে তৎকালীন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্রোহ হয়। এই বিদ্রোহ হয়েছিল খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে। খালেদ মোশাররফের এই বিদ্রোহ কিংবা অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা। খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিরুদ্ধে ৭ই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় পৌঁছায় এবং তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত হাজার হাজার জনতা যোগ দেয়। সেটি ছিল পাল্টা আরেকটি বিদ্রোহ। এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের। প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। তখন অনেকের ধারণা ছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে। সে আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকেই ৭ই নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে। ৭ই নভেম্বরের আগে যদি আমরা সিচুয়েশনটা দেখি, ৭৫ আগস্ট পর্যন্ত একটা রেজিম, তারপরে মানুষ দেখলো যে 3 নভেম্বরে ওই রেজিম কামব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষের মধ্যে পারসেপশনটা তৈরি হয়েছে এবং 7ই নভেম্বরের বিদ্রোহটা ছিল ওই রেজিমের বিরুদ্ধে, যে আওয়ামী বাকশালীরা আবার কামব্যাক করতে পারে। মূলত ৭ই নভেম্বরের পর থেকে তৎকালীন রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হতে থাকে জিয়াউর রহমানের ইশারায়। ১৯৭৬ সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সায়েম, যিনি একই সঙ্গে রাষ্ট্রপতিও ছিলেন। তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর ৫ মাসের মাথায় অর্থাৎ ১৯৭৭ সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব থেকেও সরে দাঁড়ান। তখন তিনি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রপতির দায়িত্ব দেন। ইতিহাসবিদদের অনেকেই বলেন মূলত জিয়াউর রহমানের চাপেই আবু সাদাত মোহাম্মদ সায়েম সেই দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। রাষ্ট্রপতি হবার ১.৫ বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান। এই সময় যখন জিয়াউর রহমান বিএনপি গঠন করেন, বাংলাদেশের জনগণের একটা বড় সংখ্যক জনগণের কাছে বিষয়টাকে ইতিবাচক বলে মনে হয় এবং সেই মুহূর্তে বিএনপির সূচনাটা। উনিশশো ৮০-র দশকে তৎকালীন সামরিক শাসক এইচ.এম. এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে। তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল। কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে ১৯৯১ সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ক্ষমতায় আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এরশাদের শাসনামলে ১৯৮৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবেন না। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ ১৯৮৬ সালে নির্বাচনে অংশ নিয়েছিল। নির্বাচনে অংশ নেবার ব্যাপারে এইচ.এম. এরশাদ সরকারের সাথে তাদের একটি সমঝোতা হয়েছিল বলে জানা যায়। তখন এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন মওদুদ আহমদ, যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং বিএনপির সিনিয়র নেতাও ছিলেন। তার লেখা চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা, এই বইটিতে
তখনকার ঘটনার কিছু বর্ণনা উঠে এসেছে। মিস্টার আহমেদ লিখেছেন, সরকারের সাথে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে। জনগণের একটি অংশের কাছে মনে হয়েছে, যেটা আসলে বিএনপি সহ যে অংশটি 1986 সালের নির্বাচন বর্জন করেছিল, তারা জনগণকে যে বার্তাটা দিয়েছিল যে 1986 সালে যদি আওয়ামী লীগ নির্বাচনে না যেত, তাহলে হয়তো 86 সালেই আমরা এরশাদের পতন আসলে ঘটানো সম্ভব ছিল। আওয়ামী লীগকে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করে এবং সেটি জনগণের একটা বড় সংখ্যক জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে যখন এরশাদের পতন ঘটলো, তখন কিন্তু এই যে নেতিবাচক ভাবে আওয়ামী লীগের একটা উপস্থিতি পলিটিক্যাল স্ফিয়ারে, সেটা কিন্তু বিএনপিকে একটা রাজনৈতিক সুবিধা দেয়, একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ দেয়, যার ফলশ্রুতি আমরা দেখি 91 সালের নির্বাচনে। একদিকে এরশাদের সাথে সমঝোতা করে আওয়ামী লীগ 1986 সালে নির্বাচনে অংশ নিয়েছে, অন্যদিকে জেনারেল এরশাদ বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন। বিএনপিকে ভাঙার একটা ষড়যন্ত্র করেছিল এরশাদ, ভেঙেও ফেলেছিল, বড় একটা অংশকে জাতীয় পার্টিতে তার দলে নিয়ে নিয়েছিল। কিন্তু ওই সময় দেখা গেল যে খালেদা জিয়া এককভাবে দাঁড়িয়ে গেলেন। খালেদা জিয়া কিন্তু রাজনৈতিক নেতা হয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু ওই জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে নেতা হন নাই। জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দলের সদস্য হয়েছিলেন, কিন্তু নেতা হয়েছেন আন্দোলনের মধ্য দিয়ে, এবং তাকে ওই সময় সবাই বলতো আপসহীন নেত্রী। এইটার ফসলটা উনি ঘরে তুললেন 91 সালে। 2024 সালের 5ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এই ঘটনার পর যে দুটো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তাদের একটি হচ্ছে বিএনপি, অপরটি জামায়াত ইসলামী। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে। বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কিছু মামলাও প্রত্যাহার করা হয়েছে। একসময় বিএনপির যেসব নেতাকর্মীরা বাসায় থাকতে পারতেন না কিংবা পালিয়ে বেড়াতেন, এখন তাদের আর সেই পরিস্থিতি নেই। বিশ্লেষকরা বলছেন, বিএনপির বাইরে যদি আরও একটি বিশ্বাসযোগ্য কিংবা বড় কোনো রাজনৈতিক শক্তি থাকত, তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না। সামনের দিনগুলোতে বিএনপি রাজনৈতিকভাবে কতটা সুবিধা পাবে সেটি বলার শেষ সময় এখনো আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আপাতভাবে বিএনপি যে লাভবান হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।